নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে লেখক উল্লাস মল্লিকের লেখা একটি দম ফাটানো হাসির গল্প পরিবেশন করব। আজকে যে মজার গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাব, গল্পটির নাম ভক্ত রামের স্মরণ সভা। দারুণ মজার হাসির একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প ভক্ত রামের স্মরণ সভা। চুপ! আমার স্মরণ সভা চলছে। আমি ভক্তরাম হালদার কিছুদিন আগেই নশ্বর দেহ ত্যাগ করেছি। তাই আমার স্মরণ সভার আয়োজন বাড়ির ছাদেই। সন্ধে হব হব, মৃদু মন্দ বাতাস বইছে, বাতাসে ফুলের গন্ধ। প্রেম আর স্মরণ সভা দুটোর পক্ষেই এমন পরিবেশ উপযুক্ত, কারণ এই দুটো জায়গাতেই মানুষের মন উন্মুক্ত ও উদাস থাকে। ছাদের একদিকে একটা কাঠের চেয়ারে ফ্রেমে বাঁধানো আমার আবক্ষ ছবি। মোটা একটা রজনীগন্ধার মালা ঝুলছে। একটু আগে গিন্নি পারুলবালা পরিয়ে দিল মালাটা। খুবই ভক্তি ভরে দিল। মন একটু দুলে উঠল আমার। আমি আমাদের বিয়ের দিনে মালা বদলের সময় ফিরে গিয়েছিলাম। আলোর রোশনাই, সানাইয়ের সুর, সুখাদ্যের সুবাস। মনে হচ্ছিল ফ্রেম থেকে বেরিয়ে আমিও মালাটা পাল্টা পরিয়ে দিই পারুলের গলায়। আমার সামনে কাঠের চেয়ারে কিছু কুচো ফুল। মালা কিনলে এগুলো ফ্রি পাওয়া যায়। সেই ফুলই ছড়িয়ে দিয়েছে সামনে। দুপাশে দুটো ধূপদানিতে গোঁজা ধূপের গোছা গুলগুল করে ধোঁয়া ছাড়ছে। কোন কোম্পানির ধূপ কে জানে, কেমন একটা গন্ধি পোকা গন্ধ। অবশ্য এটুকু সহ্য করে নিতে পারলে ধূপটা উপকারেই লাগছে। ছাদে একটাও মশা নেই। অন্যদিন এমন সময় মশার উৎপাতে টেকা যায় না। ব্যাপারটা অনেকেই লক্ষ্য করেছে। তারা ধূপটা কোন দোকান থেকে কেনা জিজ্ঞেস করছে পারুলকে। আমার সামনে আর একটা জিনিস আছে, মিষ্টির বাক্স, ভেতরে 4টে পান্তুয়া। পান্তুয়া আমার প্রিয় মিষ্টি, শুধু আমার নয়, পারুলেরও। স্মরণ সভার শেষে এই রকম বাক্স একটা করে ধরিয়ে দেওয়া হবে সবার হাতে, আর আমার সামনের বাক্সটা জলে দেওয়া হবে, এমনটাই নিয়ম। মিষ্টিটা স্পন্সর করেছেন পাড়ার গৌরাঙ্গবাবু। শুধু মিষ্টি নয়, ছাদে পেতে বসার শতরঞ্চি, সাউন্ড সিস্টেম সব কিছুই ওর বাদান্যতায়। তারপর ওর বৌমা উদ্বোধনী সঙ্গীত গাইবেন, ওর নাতনি আবৃত্তি করবে, সব শেষে উনি নিজে বক্তৃতা দেবেন। গোটা ব্যাপারটাতেই এত গৌরাঙ্গবাবু গন্ধ যে স্মরণ সভাটা কার সেটাই গুলিয়ে যাচ্ছে আমার। সত্যি বলতে কি, আমার মতো এলিতেলি মানুষের স্মরণ সভা হয় না। স্মরণ সভা হয় সমাজের কেষ্টবিষ্টু ধরনের মানুষের। ছোট একটা বেসরকারি সংস্থায় সামান্য একটা চাকরি করতাম আমি। সন্তানাদি নেই, স্বামী স্ত্রীর ছোট সংসার। নুন আনতে পান্তা ফুরোয় বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু এটাও ঠিক, বাজারে 800 টাকার ইলিশ কিংবা 600 টাকার চিংড়ি দেখলে স্মার্টলি শ্যামাসঙ্গীত গাইতে গাইতে চারাপোনার সন্ধানে যেতাম। খাসির মাংস একমাত্র কাজের বাড়িতে। মুখে বলতাম রেডমিট বেশি না খাওয়াই ভালো। পারুলের অবশ্য এসব নিয়ে কোনো তাপ উত্তাপ ছিল না। শুধু দোকানের শোকেসে দামি শাড়ি
কিংবা খবরের কাগজে সোনার গয়নার বিজ্ঞাপন দেখলে হুমড়ি খেয়ে পড়ত। এতে অবশ্য দোষের কিছু দেখি না, আমরাও যৌবনে এমনটাই করতাম। শ্রীদেবীর সঙ্গে বিয়ে অসম্ভব জেনেও তার ছবির ওপর হুমড়ি খেয়ে পড়তাম। সত্যি বলতে কি, এখন এই বয়সেও উঠতি কোনো নায়িকার ছবি থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে কষ্ট হয়। যদিও জানি বেল পাকলে কাকের কি। ঘটি বাটির মতো আমাদেরও ঠোকাঠুকি লেগে যেত। তখন শুনতে হতো, নেহাত আমি তাই, অন্য মেয়ের পাল্লায় পড়লে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে দিত। আমিও পাল্টা দিতাম, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে যা রোজগার করি তা তো শুধু নিজের জন্যই বটে। যাব, একদিন বাড়ি ঘরদোর সব ছেড়ে চলে যাব যেদিকে দু চোখ যায়। কোথাও আর যাওয়া হয়ে ওঠেনি আমার। আসলে জায়গা থাকলে তো যাব, একটাই বোধহয় ছিল। তাই রিটায়ারমেন্টের মাত্র 2 বছর পর সেখানেই চলে গেলাম। পারুল কেঁদেছিল খুব, কপাল চাপড়ে কাঁদছিল। একবার ওর একটা সোনার দুল হারিয়ে যায়, সেই সময়ও এমনই কপাল চাপড়ে কেঁদেছিল। পাশে দাঁড়িয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম কোন চাপড়ের শব্দ বেশি। অনেকক্ষণ দাঁড়িয়েও বুঝতে পারলাম না। মাঝখান থেকে চাপড় খেয়ে কটা মশার বেঘোরে প্রাণ গেল। তখনকার মতো চলে গেলেও মাঝে মাঝে এখানে ঢুঁ মেরে যেতাম। একদিন শুনলাম গৌরাঙ্গবাবু পারুলকে বলছেন, বৌমা, শ্রাদ্ধ শান্তি সবই তো হলো, কিন্তু একটা স্মরণ সভা না করলে বড্ড ন্যাড়া ন্যাড়া লাগছে যেন। পারুল বলল, কিন্তু দাদা, স্মরণ সভার তো অনেক খরচ, আমাদের পক্ষে কি সম্ভব? গৌরাঙ্গবাবু বললেন, সেসব ভেবো না, ওদিকটা আমি দেখছি। হ্যাঁ, দেখলেন বটে গৌরাঙ্গবাবু, দেখালেনও, সব ব্যবস্থা করে ফেললেন। গান আবৃত্তি হয়ে গেছে, এখন বক্তৃতা দিচ্ছেন গৌরাঙ্গবাবু। পাড়ার ক্লাবের সেক্রেটারি হওয়ার জন্য গৌরাঙ্গবাবু মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেন। বক্তৃতা করার সময় উনি সময়ের তোয়াক্কা করেন না। যে কোনো বিষয়েই সৃষ্টির আদিম যুগে চলে যান, সেখান থেকে ব্যাক করেন বর্তমানে। ধরা যাক, কোনো দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। প্রথমেই চলে যান সৃষ্টির আদিম যুগে। তখন কি দৌড় প্রতিযোগিতা ছিল? কবে থেকে চালু হলো দৌড় প্রতিযোগিতা? পুরস্কার জিনিসটাই বা কি? কবে থেকে চালু হলো পুরস্কার দেওয়ার প্রথা? ইত্যাদি। আমি একবার এমন একটা বক্তৃতা শুনেছিলাম। সেটা নাচ গানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উনি নাচ গানের উৎস সন্ধানে চলে গেলেন সৃষ্টির আদিম যুগে। গান আগে না নাচ আগে? অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো। মাঠ ফাঁকা। প্রতিযোগী আর তাদের মায়েরা বক্তৃতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে সিরিয়াল দেখতে চলে গেলেন। তাদের নাকি আন্দাজ আছে কখন আদি যুগ থেকে উনি বর্তমানে ফিরবেন। হঠাৎ দেখলাম কয়েকটা আধ ন্যাংটো ছেলে এসে হ্যালোজেনের আলোয় ফুটবল খেলতে শুরু করে দিল। উনি বিরক্ত হচ্ছিলেন, বক্তৃতা থামিয়ে মাঝে মাঝে ধমকে উঠছিলেন, এই, তোমরা খেলা থামাও, আমি যা বলছি মন দিয়ে শোনো। ছেলেরা সাময়িক খেলা বন্ধ রাখলেও আবার শুরু করে দিচ্ছিল। হঠাৎ বলটা গিয়ে পড়ল স্টেজে। গৌরাঙ্গবাবু সঙ্গে সঙ্গে ধরে নিলেন বলটা, ফেরত না দিয়েই বল বগলেই শুরু করলেন বক্তৃতা। তা সেই গৌরাঙ্গবাবু যে আমার স্মরণসভায় ভাষণ দেবেন, সেটা সেদিন স্বপ্নেও ভাবিনি। শ্রোতা মন্দ হয়নি, ক্লাবের বেশ কিছু ছেলে এসেছে। গৌরাঙ্গবাবু ক্লাবে ভালো ডোনেশন দেন। গৌরাঙ্গবাবুই ডেকে এনেছেন তাদের ভিড় বাড়ানোর জন্য। আছে বেশ কিছু পাড়া প্রতিবেশী।
এখানেও গৌরাঙ্গবাবু শুরু করেছেন সৃষ্টির আদি যুগ থেকে, মানে আমার জন্ম থেকে। ভাগ্য ভালো আরও পিছিয়ে গিয়ে আমার বাবা মার ফুলশয্যার রাত থেকে শুরু করেননি। শুরুতে বললেন, আমার স্মরণ সভায় ভক্তরামের বলার কথা। সেখানে ভক্তরামের স্মরণ সভায় আমাকে বলতে হচ্ছে। এর থেকে বেদনার আর কি হতে পারে? ভক্তরামকে আমি জন্মাতে দেখেছি। ওর যখন মাত্র 6 মাস বয়স, তখন একবার ওকে কোলে নিয়েছিলাম। সেই সময় ও আমার কোলে হিসু করে দেয়। মানব শিশুর হিসু যে এত গরম হয় সেদিন প্রথম টের পেয়েছিলাম। ওর যখন মাত্র 2 বছর বয়স, তখন পাড়ার মেয়ে রুমকির নাক কামড়ে দেয়। রুমকির তখন বছর 10 বয়স। ও ভয়ে কিছুতেই নাক বিঁধোতে চাইছিল না। ভক্তরাম তার 2টো দাঁত দিয়ে এমন নিখুঁত জায়গায় কুট করে কামড়ায় যে নাকছাবি পড়ার চমৎকার একটা ফুটো হয়ে যায়। রুমকির বিয়ে হয়েছে রানাঘাটে। এখন প্রায় বৃদ্ধা। এখনো সেই ফুটোতেই নাকছাবি পড়ে। আমার সঙ্গে যোগাযোগ আছে। ভক্তরামের মৃত্যু সংবাদে খুবই দুঃখ পেয়েছে। কাঁদতে কাঁদতে বলল, ভক্তরামের জন্যেই আমার নাকছাবি পড়া। তারপর 3 বছর বয়সে ও এমন একটা ছবি আঁকে, প্রথম দেখে বাড়ির সবাই আঁতকে ওঠে। পরে সেই ছবি প্রভূত উপকারেও আসে পরিবারের। ওর ঠাকুমা যখন ছাদে বড়ি শুকোতে দিত, ছবিটা মেলে রাখত পাশে। কাক পক্ষী তো দূরের কথা, বীর হনুমানও ঘেঁষত না আশেপাশে 4 বছর বয়সে। এইভাবে বছর ধরে ধরে এগোচ্ছিলেন উনি। সামনে বসা ক্লাবের ছেলেগুলো একটু উসখুস করছিল। গৌরাঙ্গবাবু যখন আমার 11 বছর বয়সে এসেছেন, তখন সেক্রেটারি বলে উঠল, বাবা রে, এখনো 51 বছর বাকি, চল একটু দম মেরে আসি। দম মারা মানে গাঁজায় টান। এটা গাঁজায় টান দেবার সময় ওদের। গাঁজাখোররা ঠিক সময়ে গাঁজায় টান দিতে না পারলে ব্রিডিং সিজনের গরুর মতো চঞ্চল হয়ে ওঠে। যাই হোক, ওরা দল বেঁধে চলে গেল। গৌরাঙ্গবাবু রুখে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলেন, কিন্তু তাতে দমে না গিয়ে পা পা করে এগোতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখলাম পারুল ঢুলছে। বিমলবাবু আর রাখালবাবু রাজনীতি নিয়ে আলোচনা করছেন। বিমলবাবু বোঝাচ্ছেন কেন দেশে সামরিক শাসনের আশু প্রয়োজন। অর্ণব সান্যাল ফোনে শেয়ার মার্কেটের খবর দেখছেন। পাড়ার 2টো বউ ছেলের স্কুলের টিফিন নিয়ে আলোচনা করছে। ছাদের একটা কোণ একটু অন্ধকার মতো, সেখানে পাড়ার 2টো ছেলে মেয়ে গা ঘেঁষাঘেঁষি করে বসে। ছেলেটা বলল, আচ্ছা, আমি যদি হঠাৎ মরে যাই, স্মরণসভা হবে? মেয়েটা বলল, হলে তো দারুণ হয়, আমি বক্তৃতা দেব। ছেলেটা বলল, কি বলবি? মেয়েটা বলল, ওই লোকটার মতো স্টেপ বাই স্টেপ বলবো। কতবার আমাকে এটা ওটা দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চুমু খেয়েছিস, কতবার ছলে ছুতোয় কোথায় কোথায় আমার সঙ্গে ঘুরে বেরিয়েছিস, সঙ্গে থাকলেও অন্য মেয়ের দিকে আর চোখে তাকিয়েছিস, জ্বর হয়েছে বাড়িতে আছি বলে জিনিয়াকে নিয়ে সিনেমা দেখতে গেছিস, সব একটা একটা করে বলে দেব। কবে মরবি বল? ছেলেটা আঁতকে উঠে বলল, দরকার নেই বাবা মরে, যেমন চলছে চলুক। একটু পরেই আবার হৈ হৈ করে ঢুকলো গেঁজেলের দল। কিছুক্ষণ গোঁজ হয়ে বসে থাকলো তারা।
গৌরাঙ্গবাবু তখন সবে 30 বছরে ঢুকছেন, আর 1 বছর পরেই আমার বিয়ে। বিয়েতে উনি 11টা ফিশ ফ্রাই আর 42টা রাজভোগ খেয়েছিলেন, সেটা নিশ্চয়ই উল্লেখ করবেন। হঠাৎ আমার ফুলশয্যার রাতের কথা মনে পড়ে গেল। পারুল লজ্জা পাচ্ছিল, আমি অবশ্য ওর চেয়েও বেশি লজ্জা পাচ্ছিলাম। কড়িকাঠের দিকে তাকিয়েছিলাম। লজ্জা ভেঙে পারুলি বলল, কাকে বিয়ে করেছ, আমাকে না কড়িকাঠকে? আমি তাড়াতাড়ি বললাম, কি যে বলো। হঠাৎ গেঁজেল দলের একটা ছেলে বলে উঠল, এই হেব্বি খিদে লেগেছে মাইরি। শুনে পাশের ছেলেটা বলে উঠল, আমারও মাইরি। সঙ্গে সঙ্গে পাশের ছেলেটা বলে উঠল, মাইরি মাইরি আমারও। আচ্ছা, গৌরাঙ্গদা যে বলেছিল মিষ্টির বাক্স থাকবে, সেগুলো কোথায়? মিষ্টির বাক্সগুলো ছাদের এক কোণে সাজানো ছিল, ওপরে চাদর চাপা। একটা ছেলে টলমল পায়ে গিয়ে একটা বাক্স বের করে আনলো। দেখে আর একটা ছেলে 2টো বাক্স বের করে আনলো। দুজনেই টপাটপ পান্তুয়া খাচ্ছে। গৌরাঙ্গবাবু তখন ফিশ ফ্রাই আর রাজভোগের গল্প বলছেন। বক্তৃতা থামিয়ে দিয়ে বললেন, তুমি ভাই 2টো বাক্স নিলে কেন? ছেলেটা বলল, আপনি বিয়েতে অতগুলো ফ্রাই আর রাজভোগ সাঁটাতে পারেন, আর আমি শোকসভায় 2টো বাক্স নিলেই দোষ? গৌরাঙ্গবাবু বাক্যহারা, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন ছেলেটার মুখের দিকে। ক্ষণিক নীরবতা নেমে এলো স্মরণ সভায়। সেই ফাঁকে আর একটা ছেলে উঠে গিয়ে 2টো বাক্স হাতিয়ে নিল। ব্যাস, এরপরেই শোকসভা যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, ডিগবাজি, কারো মোবাইল ছিটকে পড়ছে, চামচিকের মতো ডানা মেলে উড়ে যাচ্ছে চশমা। মিষ্টি তো নয়, যেন বাক্সের মধ্যে এক একটা কোহিনূর মণি আছে। প্রবল হই হল্লায় চটকা ভেঙে গেছে পারুলের। সে গোল গোল চোখে তাকাচ্ছে, ব্যাপারটা বুঝি বোঝার চেষ্টা করছে। গৌরাঙ্গবাবু মাইকে ঘোষণা করছেন, আপনারা অযথা তাড়াহুড়ো করবেন না, অনুষ্ঠান শেষ হোক, বাক্স সবাই পাবেন। তখনই একটা ছেলে দৌড়ে যেতে গিয়ে মাইক্রোফোনের স্ট্যান্ডটা ফেলে দিল। তার জড়িয়ে মাটিতে আছাড় খেলো আর একজন। ঝপ করে আলো নিভে গেল। লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার। আমি দেখলাম গৌরাঙ্গবাবুও মিষ্টির প্যাকেটের জন্যে ঝাঁপিয়ে পড়ছেন। পাড়ার সেই ছেলে মেয়ে 2টো পরস্পরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, আর পারুল ধাক্কা টাক্কা সামলে কোনো রকমে এগিয়ে যাচ্ছে চেয়ারে রাখা আমার ছবিটার দিকে। বুঝলাম, এই দক্ষযজ্ঞের মাঝে ও আমার ছবিটা বাঁচাতে চাইছে। চাইবেই তো, স্বামীর ছবি বলে কথা। কত স্মৃতি, জন্মদিন, মৃত্যুদিনে এই ছবিতেই মালা দেবে। রাতে হয়তো বুকে জড়িয়ে শোবে। দেখে বুক ভরে গেল আমার। কিন্তু কিন্তু আমাকে অবাক করে ছবি নয়, ছবির সামনে রাখা মিষ্টির বাক্সটা তুলে নিল পারুল। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। কারেন্ট এসে গেছে। ছাদ শুনশান। মুখ থুবড়ে পড়া মাইক্রোফোনের স্ট্যান্ড আর যত্রতত্র ছড়িয়ে থাকা মিষ্টির খালি বাক্স। আমার ছবিটাও মুখ থুবড়ে পড়ে আছে। আমাদের শোবার ঘরের খাটে বসে পারুল পান্তুয়া খাচ্ছে, আমার প্রিয় মিষ্টি। খেতে খেতে নিশ্চয়ই মনে পড়ছে আমার কথা, অর্থাৎ স্মরণ করছে আমাকে। বুঝতে পারলাম, এটাই আসল স্মরণ সভা। আজকের মতন গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব।